দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমি যেমনটি বলছিলাম যে ঠিক আমাদের অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, কারণ এই প্রোগ্রামটি ভীষণ স্পেশাল এবং এই স্পেশাল প্রোগ্রামে আজকে আমাদের সঙ্গী হয়েছেন সাইফুল আলম চৌধুরী এবং তার সহধর্মিণী সাবরিনা সুলতানা, যারা মানে নাম বললে কিন্তু বোঝা যায় যে তাদের পরিচয়টা আসলে কি। আমি যদি একটু বলি যে আজকে আমরা আপনাদের দুজনকে পেয়েছি একসাথে, ভীষণ ভালো লাগছে। আমি প্রথমে সাইফুল ভাই আপনাকে দিয়ে একটু শুরু করি। যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাইফুল নামে কিন্তু সবাই একটু বোধহয় কম চেনে, যেটা আমরা সবাই জানি যে রিঙ্কি ভাই। তো আমি কিন্তু রিঙ্কি ভাই আসলে বলবো যে প্রথমে একটু শুনি যে কেমন আছেন দুজনে। আমি যদি একটু বলি যে এই যে আমরা ঈদের দিন, আসলে ঈদের দিনে সবসময় কথাবার্তা বলি, আসলে ঈদের দিনে আপনাদের কেমন কাটে? ঈদের দিনে কাটে বলতে ঈদ কি মানে ঢাকাতেই করেন? না, আমার ঈদ আমি কুষ্টিয়াতেই করি। আচ্ছা, দেশের বাড়ি কুষ্টিয়া, যেহেতু বাবা মা এখনো আছে ওখানে ঈদ করা হয়। তো ওখানে যাই, ওদেরকে একসাথে নিয়েই। ঈদের দিনটা আসলে এখনো মোটামুটি আমাদের পরিবারের সবাই, আমাদের চাচা সবাই এখনো একসাথেই মোটামুটি আছে। একই বেশ সামাজিকতা যেটা আর কি, সেটা মোটামুটি মেনটেন করতে হয়। সেভাবে সবাইকে নিয়ে একসাথে বেশ ভালোই আনন্দে কাটে আর কি। সাবরিনা আপা, এই যে ঈদের কথা যদি আমি বলি, যে আগেকার যখন রিঙ্কি ভাই আপনার সাথে ছিল না, তার আগে আসলে ঈদ কেমন হতো? তখন ঈদটা একরকম ছিল, কারণ তখন মানে দায়িত্ববোধটা অনেক কম ছিল। কারণ তখন তো বাবা মার আন্ডারে ছিলাম, তখন সংসারে কাজ করতে হতো না। মানে ঈদের দিন যেমন সকালেই নতুন জামা কাপড় পরে রেডি হয়ে থাকতাম, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, বেড়াতে যাব। তো এখন সেটা হয় না। মানে বিয়ের পরে যেটা চলে আসে যে সকালে উঠে মানে আগের দিন রাতে প্ল্যান করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত মানে কি কি রান্না করতে হবে। আচ্ছা, ওই চিন্তাগুলো আগে এখন করতে হয় আর কি, মানে বিয়ের পর থেকে। সকালে কি করব বাচ্চাদের জন্য বা ফ্যামিলির জন্য, দুপুরবেলা কি রান্না করব, এগুলো চিন্তা ভাবনা করতে হয়। রিঙ্কি ভাই, ভাবির সাথে পরিচয় কিভাবে হয়েছিল? শুটিং এর সেই শুটিং অঙ্গন থেকেই। আচ্ছা, মানে একটু শুনি না যে কেমন ছিল সেই পরিচয়টা। পরিচয় আসলে ওকে এমনি, আপনি তো বোধহয় সাবরিনা ভাবির বোধহয় আগে বোধহয় ছিলেন, মানে আগে থেকেই তো শুটিং। হ্যাঁ, আমি শুটিং আমি যখন শুরু করি তখন অনেক ছোট ছোট বলতে মানে ওকে প্রথম যখন দেখি এটা 86-এ, এটা চিটাগাং মেট্রোপলিটন শুটিং ক্লাব, ওর যে ক্লাব ছিল সেই ক্লাবেই শুটিং একটা ইন্টার ক্লাব একটা কম্পিটিশনের আয়োজন করেছিল এবং সেটাই ওর ছিল ফার্স্ট কম্পিটিশন। তো ওকে ওই সময় দেখি এই কারণে মানে মনে আছে এখনো যে ও কম্পিটিশনে খারাপ করে, ছোট ছিল তখন, মনে হয় ক্লাস 5-6-এ পড়তে, এরকম কিছু হবে, খারাপ করে এক কোনায় রেখে কাঁদতেছিল। আচ্ছা, কান্না করছিল। তো কান্না করছে কি, তো কেন খারাপ করছে এই জন্য। এটা ছিল ওর প্রথম। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি 86, আমি তখন ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট। আচ্ছা, মানে উনি তখন 5-এ পড়ে, আপনি তখন এরকম না, মানে 6-7 এরকম হবে। আপনি তখন ইন্টারমিডিয়েট পাস করেছেন পরীক্ষার্থী আর কি, পরীক্ষার্থী। আচ্ছা, তার মানে মানে অনেক বেশি ম্যাচুরিটি সেই সময়টাতে উনি রাখেন। তখন শুটিং এ 86 ও যে কম্পিটিশন ছিল সেটা আমি ছেড়ে দিয়েছি। আমি গিয়েছিলাম ওখানে আমার ক্লাব কুষ্টিয়া রাইফেল ক্লাব টিম নিয়ে অ্যাজ এ কোচ হিসাবে। আচ্ছা, যে মোটামুটি তখনই প্রথম দিকে। তারপরে পরের বছরে ও আসলো ঢাকাতে, একটা কম্পিটিশন ছিল, তখনও দেখছি ওই একই অবস্থা, খারাপ করে কান্না করছিল, ওই জন্য চোখে পড়ছে অনেকের। তারপরে আসলো হচ্ছে 92-তে, তখনও প্রথম ন্যাশনাল করলো। আপনি কিন্তু খেয়াল করবেন যে সালগুলো ঠিকঠাক বলছে কিনা। হ্যাঁ, ঠিক বলছে। 92-তে আসলো তখন ন্যাশনাল করতে। তারপরে ন্যাশনালেও ভালো করার পরে বাংলাদেশ গেমস ছিল, বাংলাদেশ গেমস ছিল। আচ্ছা, এবং 93-তে ঢাকা সাব গেমসের জন্য ক্যাম্প, ওই ক্যাম্পে মোটামুটি সবাই একসাথে, তারপর থেকেই। বাহ, তার মানে কি উনি যে এই যে কান্না করেছিল, চোখ দিয়ে পানি পড়ছে, একটা কর্নারে দাঁড়ানো, সেটা দেখেই কি আপনি প্রেমে পড়ে গেলেন? না, তখন প্রেমের কোনো ছিল না, বাট মানে প্রেমের কিছু ছিল না ওই সময় না। এটা হয়েছে শুটিং ন্যাশনাল ক্যাম্পে আসার পর, এটা 93-তে তখন হয়েছে। যখন আমি ক্যাম্পে আসছি তখন তো সেভাবে কোচ ছিল না,
আচ্ছা, ও যেহেতু তখন ফর্মে ছিল শুটার হিসেবে, স্কোর ভালো ছিল, তো তখন আমি ওকে ফলো করতাম খুব। ওর শুটিংটা মানে ওর যে মাঠ, ওর অ্যাক্টিভিটিসগুলো, শুটিংয়ের অ্যাক্টিভিটিসগুলো ওর আমার ভালো লাগতো আর কি, যে এত ভালো মারছে, মানে ওর পজিশনটা আমি খুব ফলো করতাম। তারপরে যখন আমি মানে প্র্যাকটিসের সময় খারাপ মারতাম, তখন ওর সামনে যেয়ে প্র্যাকটিস করতাম, ওর সামনে দাঁড়াতাম, কারণ আমি যেন একটু তাকায় না, আমি জানতাম যে ওর সামনে দাঁড়িয়ে যে প্র্যাকটিস করছে, তার যদি শুটিং খারাপ হয় তাহলে ও প্র্যাকটিস করতে পারতো না, মানে ওর মানে শুটিংটা কারেকশন না করা পর্যন্ত। সেজন্য যে আমি সামনে দাঁড়াতাম, মানে তিনি যেন একটু কাছে এসে মানে আমাকে যেন একটু ভুলটা সংশোধন করে দেয়, কারণ তখন সেভাবে কথাবার্তা হতো না। হ্যাঁ, সেজন্য সামনে যেয়ে দাঁড়াতাম, দাঁড়ালে যখন খারাপ মারতাম তখন সে না পেরে মানে বাধ্য হয়ে পজিশনটা কারেকশন করে দিত। আচ্ছা, তার মানে সে কি আপনাকে সবসময় এমন হতো যে মানে বাধ্য করতো যে আপনি এসে একটু কারেকশন করে দেন? ওই যেটা বললো, মানে আমার ওটাই ছিল যে আমি যখন প্র্যাকটিস করতাম তখন সামনে কোনো শুটার যদি সে ভুল করছে, খারাপ করছে, তখন আসলে আমার কনসেন্ট্রেশনটা শুটিংয়ে থাকতো না, ওদিকে চলে যেত। বাধ্য হয়ে তাকে ঠিক করে দিতাম, কারেকশনটা করে দেওয়ার পর তারপর আমি কিন্তু তার ক্ষেত্রে কি কিছুটা স্পেশাল ছিল না? স্পেশাল, সেটা আস্তে আস্তে স্পেশাল হয়ে গেছে, আস্তে আস্তে। এটা মানে প্রথমে ছিল না, পরবর্তীতে যখন আসতো রেগুলার প্র্যাকটিস। বলেন, কোনো অসুবিধা নাই। আসলে প্রেম ভালোবাসা তার বলে কয়ে আসে না। আচ্ছা, কিভাবে এসেছিল? এটা আমাদের ভালো লাগে বলে কয়ে আসে নাই, মানে হয়তো কথাবার্তা হতে হতে একটা ভালো লাগে চলে আসে, তারপর আর কি হয়ে যায়। মানে এখানে আমাদের শুটিং কমপ্লেক্সে তখন আমরা একই সাথে, এখনো আছে যে যখন ক্যাম্প চলছে ছেলে মেয়ে সবাই একসাথে ফ্যামিলির মতো সবাই। মানে আপনারা দুজন কি দুজনে এই যে আমরা বলি না যে প্রপোজ করবার যে ব্যাপারটা, সেটা কি কেউ কাউকে করেছিলেন? মানে ভালো লাগা, ভালো যে লাগে সেটা যে প্রকাশ করা, সেটা কি আপনারা কে আগে করেছিল বা করেনি এরকম কিছু? মানে এটা কেন জানি ওইরকম কোনো প্রপোজ কেউ করে না, এটা মানে নিজের থেকে হয়নি না, এটা ফিলিংস এর থেকে চলে আসছে আর কি। মানে এটা বোঝার ক্ষেত্রে হয়েছে যে আমিও বুঝতে পারছি, ও বুঝতে পারছে যে দুজনের ভিতরে আসলে একটা রিলেশন তখন মানে কেন যেন একটু ঝগড়াঝাটিটা একটু বেশি হতো। কে ঝগড়া করতো, ভাই না আপনি? দুজনই হয়তো এটা ভালো লাগছে না, এটা কেন করলা, বাস ওইটা নিয়ে একটু মন কষাকষি। বলে না যে ঝগড়া থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসাটা, ওরকম মনে হয় আর কি। এখন মনে হয় যে ওটা থেকে, মানে ঝগড়া থেকে প্রেম, তাই তো? মানে ও ঝগড়া বলতে ঠিক ঝগড়া না, আজকে কিন্তু লজ্জা পেন না, লজ্জা না। এখন ও যেটা করতো আমি বুঝতাম যে ও আমার প্রতি ফিলিংসটা ছিল, বুঝতাম ওর মানে ওর রাগ করা দেখে, মানে আমার কোনো কিছু হয়তো বিশেষ করে মানে রেঞ্জে যখন যেতাম কোনো ছেলেদের সাথে কথা বললে, বা কোনো ছেলে যদি আমার কাছে এসে বসতো, দেখতাম ও খুব রাগ হয়ে যেত, কেন এসে বসলো, কেন কথা বললো, মানে এরকম মানে আমাকে মানে করতো আর কি, চার্জ করতো। আচ্ছা, মানে কেন এসে বসলো। কিন্তু আমি একটা ব্রেকে যাব, কিন্তু আমি একটু বলতে চাই, যেহেতু আপনারা দুজনকে প্রপোজ করেননি কেউ কাউকে, আজকে সেই প্রপোজটা এখানে করবেন, কি বলবেন সেটা একটু শুনবো, কিন্তু তার আগে আমি একটা ব্রেক নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমি যেমনটি বলছিলাম যে আজকে আমাদের স্পেশাল প্রোগ্রাম, যেটি নিউজ 24 আয়োজন করেছে, এবং এই স্পেশাল আয়োজনে স্পেশাল গেস্ট আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শুটার সাইফুল আলম চৌধুরী রিঙ্কি এবং তার সহধর্মিণী সাবরিনা সুলতানা। আমি যেটি একটু বলছিলাম, রিঙ্কি ভাই, এবার কিন্তু প্রপোজটা করতে হবে। এখানে চা আছে, চাটা নিয়ে একটু বলেন তো দেখি কি বলবেন। আসলে প্রপোজ করার সময় তখনই তো প্রপোজ ছাড়াই হয়ে গেছে না, এইটা কিন্তু বললে চলবে না, কারণ প্রপোজ করার কোনো টাইম টেবিল থাকে না, যখন খুশি আপনি সেটা বলতে পারেন, মনের কথা। প্রপোজটা যে মানে করতে হয় সেটাই তো মানে আমার মনে হয় যে আমার জানা ছিল না, তাহলে তো ওই সময় করতাম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আবার মনে হয় যে উনি একটু বেশি রোমান্টিক। আমি একটু সাবরিনা আপনি একটু বলেন না।
এখন লজ্জা পাচ্ছি কিন্তু। আসলে তখন যেটা বলা উচিত ছিল সেটা বলা হয়নি, সেটা ও বলে না, সেটা বলার এটা ছিল যে হ্যাঁ তোমাকে আমার ঠিক আছে, হাত ধরে বলো। হ্যাঁ তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার অনেক কিছু পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ অ্যান্ড আমি চাই সবসময় তোমার সাথে থাকতে সারা জীবন। বাহ, ফ্যান্টাস্টিক। মানে এর চেয়ে আর কিছু আসলে হতে পারে আপা? যেই জিনিস, যেই কথাটি আসলে কখনো আপনারা বলতে পারেননি সেটি আসলে আজকে বলেছেন। কারণ আমরা তো এমন হয় না যে ভালোবাসার কথাগুলো আসলে শুনতেই ভালো লাগে, বলতেই ভালো লাগে। একটু যদি বলি যে আপনার ও কিন্তু ফার্স্ট টাইম বললো আজকে থ্যাংক ইউ মিশু তোমাকে। ইমোশনাল হয়ে যাচ্ছে ভাই। আসলে কি জানেন যে আমরা যখন আসলে হয় না যে কারো কাছ থেকে আপনারা দুজনকে আসলে অনেক বেশি ভালোবাসেন, ভালোবাসার জায়গাটা থেকে যদি ছোট্ট একটা কথা, মানে কথাটা খুব সীমিত কিন্তু বিশাল কিন্তু তার আকার, সেটি আজকে বলেছেন, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে যে ফার্স্ট টাইম বলেছেন। রিঙ্কি ভাই, আমি যদি একটু বলি যে এই যে একসাথে আছেন এখন, তো আপনাদের দুজনের সাথে আরো আপনাদের দুইটা ছেলে, হ্যাঁ দুইটা ছেলে আছে, তাদের সাথে সমন্বয়টা কিভাবে ঘটে? তাদের সাথে আসলে কেমন, তারা কিভাবে ফিল করে যে আমাদের বাবা মা দুইজনই আসলে বাংলাদেশের একজন কিংবদন্তি শুটার, তারা কিভাবে ফিল করে? আসলে ছোটরা তো ছোট 3 বছর, ও তো তারপরে ও যখন শুটিং এ যায় ওর ভিতরে কিন্তু এখনো সব সময় ওই শুটিং, রাইফেল, বন্দুক, পিস্তল এগুলো নিয়ে কিন্তু সব সময় মানে ওর মাথার ভিতর চলে এবং ওটা চাই। আর বড়টা তো মোটামুটি ওর বুদ্ধি হওয়ার পর থেকে ও দেখছে যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম দেখে, তারপর শুটিংয়ে আমাদের শেষের দিকে পারফরমেন্সগুলোও দেখেছে, ইভেন ও আমাদের সাথে এর আগে বাইরে গিয়েছে, পাকিস্তান করাচিতে একটা গেমসে। তো ওর ভিতরে নিজের একজন শুটার হওয়া কিংবা বাবা মার মতো একজন সেলিব্রিটি হওয়ার এই ধরনের একটা আকাঙ্ক্ষা ওর ভিতরে আছে। আচ্ছা, মানে চাই তারা, তাই তো? হ্যাঁ, মানে বড়টা চাই, ছোটটা তো এখনো ছোট, কিন্তু বড়টা সেটা চাই এখন। সেই জন্য ওকেও আমরা শুটিং এ এনেছি, আস্তে আস্তে করছি যে যদি ওর ভিতরে থাকে ও ভালো করবে এবং আসুক। সাবরিনা আপা, এই যে ভাই বলছে যে আপনার বড় ছেলে সে আসলে আসে, চাই আসলে খেলতে, সেই জায়গাটা থেকে এখন কি এমন মনে হয় যে বাংলাদেশের এখনকার শুটিংয়ের যেই পরিপ্রেক্ষিত আছে সেটা কি খুব বেশি আরামদায়ক আসলে? মানে আপনার ছেলে যদি এসে খেলতে চায় তাহলে কি সেই জায়গাটা আসলে করতে পারবে? আসলে ও প্র্যাকটিস করছে, শুটিং করছে, কিন্তু যতটুকু সময় দেওয়া দরকার একটা ভালো পারফরমেন্স করার জন্য অতটুকু সময় ও পাচ্ছে না, পায় না, যেহেতু স্কুলে এখনো পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, পড়াশোনার একটা প্রেশার আছে। আগে আমরা যখন শুটিং করেছি অতটা প্রেশার কিন্তু পড়াশোনায় ছিল না, বর্তমানে কিন্তু পড়াশোনা অনেক বেশ চাপ। খেলাধুলাটা পড়াশোনার পাশাপাশি চালানো খুবই টাফ হয়ে যায়। তারপরেও চেষ্টা করছে, ও যদি ভালো করতে পারে আমি আশা করি। এখন তো খেলাধুলা বিশেষ করে শুটিং এর সুযোগ সুবিধা অনেক বেশি আগের তুলনায়। এখন যেমন ইচ্ছে করলেই জব হিসেবে শুটিংটাকে নিতে পারছে। সেজন্য ও যদি এটাকে বেছে নেয় যে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি শুটিং করতে চায়, করবে, আমিও অবশ্যই ওকে অ্যাপ্রিসিয়েট করবো এটাতে। তারপরেও যখন আরও ছোট ছিল ও কিন্তু খুব ইন্টারেস্টেড ছিল ক্রিকেটে, আর ওর অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো ছিল ক্রিকেটে। ও বোলিং করতো, ব্যাটিংগুলো যে করতো, ব্যাটটা ধরতো, খুব ভালো মানে ছিল আর কি। ওর পারফর্মগুলো দেখে অনেক ভালো লাগতো। তারপর হঠাৎ করেই ও শুটিংটাকে বেছে নেয়। আচ্ছা, আমি একটু যদি বলি যে যেরকম আপনি রিঙ্কি ভাইকে পেয়েছেন, যে তিনি আপনাকে সহযোগিতা করেছেন, তাকে একটু তার সামনাসামনি থাকার জন্য, সামনে যে ভুল করতেন উনি কারেকশন করে দিত, আপনি আসলে সেটাও বলেছেন। আমি এটা বুঝেছি যে এটা শুধুমাত্র আপনি যেন তাকে দেখেন সেটার জন্যই তিনি কিন্তু করতেন ইচ্ছাকৃত ভুল আসলে। তো সেখান থেকে মানে ছেলেকে আসলে কে শেখাচ্ছে বা কার কাছে ও শেখে? ছেলেকে ওর বেসিকটা আসলে ওই করেছে। আর যেহেতু এখন আর্মির হয়ে শুটিং করছে, আর আমি আর্মি শুটিং এ আছি কোচ হিসেবে, তো এখনো মোটামুটি আমার আন্ডারই আছে, মানে কিছুটা আমি ট্রেনিং করছি যেটুকু পারি, এইভাবে আর কেউ করছে।
আচ্ছা, রিঙ্কি ভাই কি এমন কিছু যে কোনো গান জানে, গল্প জানে বা কবিতা, এই শুটিং ছাড়া আর কি কি জানে? আমি ছোটবেলায় শুনেছি ওর বোনদের সাথে গান করতো। হ্যাঁ, কিন্তু কখনো সে মাঝে মাঝে গুনগুন করে, কিন্তু আমি যখন একটু কানটা আর একটু বাড়াই তার দিকে, হ্যাঁ, তখন স্টপ হয়ে যায়। আমি ওর গান এখনো শুনিনি। তাই? আচ্ছা, আজকে আমি এই ব্যবস্থাটাও করব। গান এটা কিন্তু ওর একটা ভালো আরেকটা দিক আছে, ও ভালো লাঠি চালাতে পারে। আচ্ছা, আর আমি যদি আপার কথা বলি যে আপার কোন জিনিসটা মানে যেটা ধরুন আমরা জানি না, যে যেমন উনি বললেন যে আপনি গান গাইতে পারেন, সেটা আমরা আজকে কিন্তু শুনবো। মানে আজকে কোনো ধরনের কোনো বাধা বা কিছু নাই। এটা ঠিক বলে নাই। গানটা আমার মানে কখনো আমার গান সুর হিসাবে আমি কখনো বের করতে পারি না। আমি ছোট থেকেই আসলে খেলাধুলার প্রতি আমার ঝোঁক ছিল। মানে আমার বোনরা সবাই গানের, আমাদের ওখানে একটা স্কুল ছিল নজরুল কলতান বলে, সেই স্কুলে ওরা গান শিখতো এবং টিচারও ছিল। তা আমি যে মাঝে মাঝে ওখানে বসছি, কিন্তু কখনো মন বসাইতে পারি নাই, উঠে দৌড় দিয়েছি খেলার মাঠে। কিন্তু গান ও ভালো গায় এবং সে ভালো গায়। হ্যাঁ, ও ঠিক আছে, তাহলে আমি বলি আমি একটা ব্রেকে যাচ্ছি। ওকে ফাইন, আমি আরো একটা ব্রেকে যাচ্ছি। আপনারা দুজন মিলে ঠিক করুন যে দুজনার সাথে কোন গানটি আমাদেরকে আজকে শোনাবেন। ঠিক যেরকম ভাবে আজকে প্রপোজ করেছেন এভাবে আসলে গানটাও আমরা আজকে শুনতে চাই, কিন্তু তার আগে একটা ব্রেক নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন। ফিরে এসে আমরা কিন্তু এই দম্পতির আসলে গান শুনবো। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে আজকের প্রোগ্রামটি আমাদের ভীষণ স্পেশাল, এবং এই ভীষণ স্পেশাল প্রোগ্রামে আমাদের দুজন ভীষণ স্পেশাল মানুষ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুটার সাইফুল আলম চৌধুরী রিঙ্কি এবং তার সহধর্মিণী সাবরিনা সুলতানা। আরও একবার দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু বলছিলাম যে আপনাদের মুখে, দুজনের মুখে একটা গান শুনতে চাই, কিন্তু সেটি এখন শুনবো না, আমরা যখন শেষের দিকে চলে আসব ঠিক সেই সময়টাতে আপনাদের গান শুনতে শুনতে আমরা শেষ করতে চাই। রিঙ্কি ভাই, আমি যদি একটু আপনার কাছে শুনি যে এই সময় আপনি ফেডারেশনের দায়িত্বে আছেন, ফেডারেশনে কাজ করছেন, বাংলাদেশের এখনকার 2017-র পরিপ্রেক্ষিতে কেমন লাগছে আসলে কাজ করতে? এখন মানে পার্থক্যটা যদি বলি যে আপনি যেই সময় খেলেছেন তখন ফেডারেশন হয়তো একরকম ছিল, আজকেকার কথা যদি বলি তাহলে আজকে তো একটু ভিন্নভাবে। হ্যাঁ, তখনকার থেকে এখন অনেক অনেক ভালো চলছে এবং ফেডারেশন সব দিক দিয়ে খুবই একটা ডিসিপ্লিন, শুটারদের ভিতরে ডিসিপ্লিন, পাশাপাশি শুটারদের সুযোগ সুবিধা অনেক অনেক গুণ বেড়েছে এবং তাদের বিশেষ করে ইন্টারন্যাশনাল গেমসগুলোতে তারা একের পর এক পার্টিসিপেট করছে। মানে মডার্ন আর্মস, অ্যামুনিশন, ড্রেস, সব কিছুর দিক দিয়ে ফেডারেশন যথেষ্ট সাপোর্ট দিচ্ছে শুটারদের। মানে আমার সত্যি কথা বলতে কি যে ফেডারেশনের সাথে আছি আমরা, ওই সময় যদি এই সুযোগ সুবিধা পেতাম আমরা মনে হয় আরও অনেক বেশি ভালো করতে পারতাম। এবং আমার মনে হয় যে এখন আবার শুটিংয়ে আসি, আবার শুটিং করতে ইচ্ছা করছে আমার। বর্তমান যে ফেডারেশনের যে ফ্যাসিলিটি এবং সব কিছু মিলায় যে পরিবেশ এখন তৈরি হয়েছে, এটা টোটালি শুটারদের অনুকূলে এবং শুটিং পরিবেশটা অনেক অনেক ভালো এবং ভবিষ্যতে রেজাল্টটা আশা করি যে খুব ভালো হবে যাবে। হ্যাঁ, সাবরিনা আপা, আপনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, একসময় নিজে, একসময় বলবো না যে আপনি আমাদের কেউ যদি ফলো করতে চায় তাহলে আপনাকে, রিঙ্কি ভাইকে আসলে ফলো করবে, ফলো করছেও, আসলে কোচের দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে? এখনকার ছেলে মেয়েগুলো আসলে কেমন করছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ আমার টার্গেটই ছিল যে আমি শুটিং যখন ছেড়ে দেব বা শুটিং থেকে রিটায়ারমেন্ট নেব তখন আমি কোচ হিসেবে নিজেকে মানে তুলে ধরবো। হ্যাঁ, তো আমি এখন বর্তমানে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনে কোচ হিসেবে আছি। তো ওখানে বেশ অনেক শুটার, প্রায় 40-এর উপরে শুটার আমাকে দেখাশোনা করতে হয়, একাই হ্যান্ডেল করতে হচ্ছে। তাও আমি বলবো যে শুটাররা অনেক ডিসিপ্লিন,
এবং শুটার যারা আছে সবাই খুব মানে কথা শুনে, যেভাবে বলি সেভাবে ওরা করার চেষ্টা করে। বিশেষ করে মেয়ে শুটার আছে, বেশ কিছু মেয়ে শুটার আছে আর্মিতে, এবং ওখান থেকে প্রায় 4-5 জন শুটার আছে বেশ ন্যাশনাল লেভেলে অনেক ভালো রেজাল্ট করছে। তার ভিতরে আমাদের একটি মেয়ে আছে যে রিসেন্টলি দিশাও ইসলামিক গেমসেও গোল্ড পেয়েছে। তো ওরা অনেক ডেভেলপ করেছে আগের চেয়ে, এখন ওদের ইকুইপমেন্টসগুলো অনেক ভালো ভালো এসেছে। আর্মিরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ওদেরকে এবং অনেক ভালোও করছে। তার মানে দুজনের কাছেই যদি বলি যে কেউ যদি এখন যদি আসতে চায় যে আমি আসলে শুটিং করতে চাই, সেই ক্ষেত্রে কি তারা আসলে নির্ভয়ে চলে আসতে পারবে? হ্যাঁ, এখন পরিবেশটা ওইভাবে তৈরি হয়েছে। এখন শুটিং ফেডারেশন যে উদ্যোগগুলো নিয়েছে, বিশেষ করে প্রত্যেকটা জেলাতে তারা তৃণমূল পর্যায় থেকে শুটার বাছাই করে নিয়ে আসছে, এবং আমি নিজেই বেশ কয়েকটা ক্লাবে এর মধ্যে কাজ শুরু করেছি। রিসেন্টলি এই রোজার ভিতরেই আমি পটুয়াখালী ঘুরে আসলাম। ওখানে মানে খুবই ভালো লাগছে। পটুয়াখালীর মতো জায়গা, সেখানে যখন শুটার বাছাই করার জন্য বলা হলো, প্রায় 7-8টা স্কুল থেকে না হলেও 1 থেকে 150 ছেলে মেয়ে আসছে ওখানে, মানে শুটিং করার জন্য। সেখান থেকে বাছাই করে একটা বেশ কিছু শুটারকে ওখানে রেখে আসছি এবং ওরা ওখানে ট্রেনিং করছে। এই একইভাবে বিভিন্ন জেলাতে হয়েছে, আপনার কুষ্টিয়া, টাঙ্গাইল, পাবনা, চিটাগাং, এভাবে চলতেছে। এবং ক্রীড়া পরিষদ একটা প্রোগ্রাম হাতে নিয়েছে যেটা তৃণমূল পর্যায়ে, সেটা সব ডিসিপ্লিনেই। ওই সব জায়গাগুলোতে কি আসলে রেঞ্জগুলো আছে? রেঞ্জ যেখানে ক্লাব আছে, রেঞ্জ ফ্যাসিলিটিসটা সব ক্লাবে খুব একটা ভালো নাই। আচ্ছা, কোথায় কোথায় আছে ভালো রেঞ্জ বলতে আছে এদিকে আমাদের কুষ্টিয়া, চিটাগাং মেট্রোপলিটন, চিটাগাং, তারপরে যেখান থেকে আপনার শুরু হয়েছিল। এভাবে মোটামুটি সারা বাংলাদেশে 5-6টা ক্লাবে আছে। আর এখন সরকারিভাবে ক্রীড়া পরিষদের অর্থায়নে 4টা ক্লাবে পূর্ণাঙ্গ একটা রেঞ্জ হচ্ছে। আচ্ছা, সেটা নিশ্চয়ই আসলে যেটা স্টেডিয়াম যেভাবে হয় ঠিক একইভাবে। আচ্ছা, এটা ক্রীড়া মন্ত্রণালয় এই জিনিসটা হাতে নিয়েছে শুটিং ফেডারেশনের ব্যবস্থাপনায়। এটা খুব একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের যদি স্ট্রাকচার না হয়, আমাদের ভালো রেঞ্জ না হয়, তাহলে তো প্র্যাকটিস করতে পারবে না শুটার। প্রত্যেকটা জেলাতেই আসলে একটা করে রেঞ্জ হওয়া উচিত এবং ভবিষ্যতে এটা হয়ে যাবে। দুজনের কাছেই একই কোশ্চেন একটু করি, যে ধরেন আপনাদের দুজনের যখন স্পেশাল ডে, যেমন আপনাদের দুজনের অ্যানিভার্সারি, এরপরে যদি বলি যে দুজনের বার্থডে, তো এই যে দিবসগুলো, হ্যাঁ, দুজনকে কি আপনারা সারপ্রাইজ করেন, মানে হন কে কাকে কিভাবে, কোনো সারপ্রাইজ বা কিছু কি করেন আসলে? মানে ধরুন ভাইয়ার বার্থডে, কি করেন আপনি তখন? আসলে বার্থডেতে আমি চেষ্টা করি মানে ওর প্রতিটা বার্থডেতে ওকে এক্সট্রা মানে একটু ডিফারেন্ট টাইপের একটু সারপ্রাইজ দিতে আমি পছন্দ করি। যেমন এইবার ওর 17 জুনে ওর বার্থডে ছিল, মানে আমি 12টার পরে 12:05 হয়ে যাও ঘুমিয়ে পড়েছিল। তো ও আমি জানি না, ও হয়তো এক্সপেক্টও করেনি। কেক রেখেছিলাম কিনে, আমি আমার বড় ছেলে মিলে লুকিয়ে রেখেছিলাম কেকটা যেন ও দেখতে না পায়। তো ওভাবে ওই ঘুম থেকে ডেকে আমার ছেলে ওকে ডেকে উঠালো। তো মানে ও একটু সারপ্রাইজড আর কি, যে মিডনাইটে ওর বার্থডেটা সেলিব্রেট করেছি আমার 2 ছেলে মিলে। তো এইভাবে আর কি একটু চেষ্টা করি যে দিনগুলোকে একটু ইয়ে করতে। আর বিশেষ করে আমার ভালো লাগে যে সেভাবে হয়তো জাঁকজমক করে কোনো অনুষ্ঠান হয়তো করা হয় না, কিন্তু ও যেটা আমার ভালো লাগে ও দিনগুলোকে মনে রাখে। তাই? হ্যাঁ, আমি কখনো ওকে মানে মনে করিয়ে দেই না, যেমন আমার বার্থডে অথবা ম্যারেজ ডে। আচ্ছা, এটা একটু ভাইয়ার কাছে শুনি, যে যখন আপার যখন বার্থডে আসে তখন আসলে উনি যেমন আপনাকে মিডনাইটেই যে উঠে সবাই মিলে একটা সারপ্রাইজ করলো, সেটি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। আপনি কি করেন? ওই দিনগুলোতে চেষ্টা করি ছোটখাটো হলে কোনো একটা গিফট
কি গিফট থাকে, মানে আপা কি পছন্দ করে? এইটা আসলে ওই সময়ের মানে ডিমান্ডের উপরে নির্ভর করে। আচ্ছা, মানে আগে কি বলে দেয় যে আমার বলে না, যেটা বুঝতে পারে হয়তো ওর এই জিনিসটা দরকার, সেটাই হয়তো ওই সময় মানে আমি ওর অজান্তেই কিনে রাখি, সেটা ওটা গিফট করি। আর নরমালি এইরকম কি হয়েছে যে আপার যে গেল যে বার্থডে চলে গেছে, আসলে সেটাতে কি দিয়েছিলেন? ওইটাতে কিছু দেয়নি, কেক নিয়ে আসছিল বড় ছেলেকে নিয়ে যে বিকেল বেলা, যেমন বেশ সুন্দর একটা বড় কেক নিয়ে আসছে। তো ওই সেটা ছিল ঈদের মনে হয় কিছুদিন আগে, কোরবানি ঈদের, তাই না? কোরবানি ঈদের কিছুদিন আগে। আচ্ছা, তো মানে আমি কোরবানি ঈদে যাব না ফর মাই সিকনেস, তো ও তখন মানে কুষ্টিয়াতে যাবে ঈদে। এটা আমি চাচ্ছিলাম না, যে আমি চাচ্ছিলাম ও আমার সাথে ঈদ করুক, আমি যেহেতু কুষ্টিয়া যাব না, ও ঢাকাতে ঈদ করুক, কারণ ও কখনোই ঢাকাতে ঈদ করবে না। আচ্ছা, জানি, এই জন্য আমি একটু মন খারাপ ছিলাম। তো যাই হোক, ও কেক নিয়ে আসছিল। তো আমি চিন্তা করি না, আমি ভাবছিলাম যে দেখি ওর মনে আছে কিনা। হ্যাঁ, তো ও সারাদিন কিন্তু এটা বোঝায় নাই যে ওর মনে আছে, কিন্তু কেকটা নিয়ে আসছে তখন আমি বুঝলাম যে না, আমার ভালো লেগেছে অনেক। যে তাই, তার মানে কোনো গিফট সে আপনার জন্য কিছু আনেনি, শুধু কেকটা? তাই, এটা তো ভীষণ খারাপ ভাইয়া, এটা তো ঠিক না। আচ্ছা, আমি বলি, আপনি ওনার কাছ থেকে একটা গিফট চেয়ে নেন তো, এবার জন্য ওই বার্থডের গিফটটা দিবে আপনাকে, কি চান বলেন? না, আসলে আমি ওর কাছ থেকে কখনো চেয়ে কোনো গিফট নেইনি। যেমন মাঝে মাঝে ঈদে যে আমাকে কিছু গিফট করে বা দেয়, ড্রেস হোক, শাড়ি হোক, ও সব সময় হয়তো কিছু একটা অ্যামাউন্ট আমাকে দেওয়ার চেষ্টা করে। এটাতে আমি খুব মাইন্ড করি, কারণ আমি চাই যে ও যেটাই হোক একটা কিছু আমাকে মানে দিবে, একটা অনেক দামি কিছু না। কোনো কিছু কি কিনে আপনাকে গিফট দিলে খুশি হবেন, নাকি আপনাকে ধরেন এরকম হলো যে ধরেন কোথাও নিয়ে গেল, একটু খাওয়ালো, এরপরে হচ্ছে শপিং করালো, তাহলে কোনটা বেশি চান? যে কোনো আমার বার্থডে হোক, ম্যারেজ ডে হোক, ভ্যালেন্টাইন হোক, ইভেন মানে পহেলা ফাল্গুনটাকেও মানে ও সেলিব্রেট করে আমার সাথে। বাইরে কোথাও রেস্টুরেন্টে যে আমরা খাওয়া দাওয়া করি, এখন তো দুই বাচ্চা সহ আমরা বাইরে খাওয়া দাওয়া করি, এটাই ভালো লাগে যে সারাদিন মানে ওই দিনগুলোতেও সারাদিন সময় দেয়। বাহ, রিঙ্কি ভাই, একটা জিনিস একটু জানতে চাই, আপনারা যেই সময় শুটিং করেছেন, দুজনেই যেই সময় খেলেছেন, সেই সময় জায়গাটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। এখন আসলে কেমন লাগে, যে এখনো কি সেই এক্সপেন্সিভ আছে? এখনো কি আসলে শুটিং কেউ যদি আসতে চায়, তার কাছে কি অনেক বেশি এক্সপেন্সিভ? না, শুটিংয়ে যখন কেউ আসতে চায় সেটা কিন্তু এক্সপেন্সিভ না, কারণ সবকিছু ক্লাবের মাধ্যমে আসতে হয়, তো বা কিছু আছে ফেডারেশনের মাধ্যমে, ফেডারেশন কল করলে শুটারদের অনেক সময় আসলে বলেন না যে আসলে তারা যখন প্র্যাকটিস করছে, অনেকে বলেন যে আমাদের আসলে সেই সাধ্যটা নাই যে আমরা আসলে এত টাকা খরচ করে আসলে শুটাররা কখনোই কিন্তু নিজের খরচে শুটিং করেনি। আচ্ছা, করতেও হয় না, যেহেতু ক্লাবের মাধ্যমে আসছে, যখন ক্যাম্পে থাকছে তখন ফেডারেশন সবকিছু বেয়ার করছে। না, এটা আসলে সমস্যাটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে যেটা আর্মস অ্যামুনিশন। এখন মানে যত দিন যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু বিশেষ করে আর্মস অ্যামুনিশনের উপর খুব কড়া আইন প্রয়োগ করছে, যার ফলে এবং দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণেই তো এটা যেহেতু খেলা হচ্ছে গোলা বারুদ নিয়ে, অস্ত্র নিয়ে, সেই ক্ষেত্রে এটা কেউ খেলতে চাইলে কোনো একটা ক্লাবে শরণাপন্ন হতে হবে। আচ্ছা, নিজে থেকে সে খেলতে পারবে না? নিজে থেকে আমি তো পারবো না, কারণ আমার ওই অস্ত্র কিংবা ওই গুলি এগুলো তো আমি বাইরে পাবো না, আমাকে ক্লাবে যেতে হবে। তো এই জন্য যে শিখতে চায় কিংবা করতে চায় তাকে যে কোনো একটা ক্লাবের মাধ্যমে আসতে হবে। তো এই সুযোগ সুবিধাটা আছে, যেহেতু আমাদের সারা বাংলাদেশে এখন প্রায় 70 থেকে 75টা ক্লাব আছে, সুতরাং কেউ যদি করতে চায় যে কোনো একটা ক্লাবের সাথে যেতে হবে। আর প্রথমের দিকে যেটা খরচের কথা আসে, আসলে এটা খুব এক্সপেন্সিভ গেম, কারণ আমি একটা রাইফেলের গুলি খরচ করলে সেটা আমার 20 টাকা চলে গেল, আমাকে প্রতিদিন 100 থেকে 150 গুলি খরচ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তো অনেক টাকার পয়সার ব্যাপার। কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা শুটার প্রথমে যখন আসে শুটিংয়ে, তখন কিন্তু তাকে নিজের থেকে কিছুটা হলেও করতে হবে, কারণ তাকে শিখতে হবে। এটা তো ক্লাব তাকে সাপোর্ট ওইভাবে দেবে না, সে হয়তো আর্মস দিল, কিন্তু গুলিটা তাকে কিনতে হবে। আসলে তখন সে একটু ভালো করতে লাগলো,
তখন কিন্তু ক্লাব তাকে সাপোর্টটা দিতে থাকে, না এই একটা ভালো শুটার হবে, আমার ক্লাবের নাম হবে। তখন কিন্তু ক্লাব তাকে হয়তো গুলিটা ফ্রি করে দিল, অস্ত্র দিল, হয়তো একটা ড্রেস কিনে দিল, এভাবে কিন্তু আস্তে আস্তে শুটারগুলো উঠে আসে। এই বিষয়ে কি সরকার কোনো হেল্প করতে পারে? সরকার হ্যাঁ অবশ্যই পারে, কারণ যখন ক্যাম্পে আসে শুটাররা তখন দেখা যাচ্ছে একটা সাফ গেমস না হলে মানে শুটাররা ওই ড্রেসগুলো বা ইকুইপমেন্টসগুলো পায় না সরকার থেকে। যখন সাফ গেমস হয় তখন দেখা যাচ্ছে কি 1 মাস আগে বা 15 দিন আগে, 15-20 দিন আগে শুটারদের ইকুইপমেন্টস, ড্রেস এগুলো দিচ্ছে। তো আমার মনে হয় এটা যদি নতুন নতুন যখন শুটাররা ক্যাম্পে আসে তখন যদি সরকার শুটারদেরকে, যাদের এই জিনিসগুলো নেই তাদেরকে যদি এই জিনিসগুলো হেল্পটা যদি করে, হ্যাঁ তাহলে অনেক ভালো হয় আর কি। মানে ফেডারেশনের উপর এবং ক্লাবের উপরে প্রেশারটা অনেক কম পড়ে। রিঙ্কি ভাই, এরকম কি কিছু গোপন কিছু আছে যা ধরেন এখনো আপাকে আপনি বলতে পারেননি? মনে পড়ে এরকম কিছু যে হ্যাঁ অনেক সময় হয় না যে না আমি তো ওটা আসলে বলতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে আসলে বলা হয়নি? ভালোবাসার কথা বলেছেন, আজকে প্রপোজ তাকে করেছেন, দুজনকে করেছেন, এছাড়া কি আর এমন কিছু আছে যে নিজের হয়তো হতে পারে সেটা সুখের কথা, হতে পারে সেটা অনেক কষ্টের কথা, বা কোনো একটা সিচুয়েশনের কথা যেটি হয়তো বলতে পারেননি কিন্তু চেয়েছিলেন, এমন কি কিছু আছে? সেরকম কোনো ভয় নাই, বলে ফেলো। আপা আপনার দিক থেকে এরকম কি কিছু আছে যে হয় না যে আমি আসলে বলতে চেয়েছি অনেকবার, অনেক সময় থাকে না অনেক কিছু? না আসলে কিন্তু আমি কিন্তু ওর কাছে কোনো কথা লুকাই না, কারণ সে কি লুকায় তা জানি না। সে কি চাপা স্বভাবের? অনেকটা। আমরা কিন্তু একদম মানে শেষের পর্যায়ে চলে এসেছি। আমি যেটা বলছিলাম যে আপনাদের দুজনের মুখেই একটা গান আমি শুনতে চাই। আজকে দুজনকে প্রপোজ করেছেন, ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসার একটা গান শুনতে চাই, যেটা কিনা হতে পারে না যে অনেক সময় আপনি নাকি গুনগুন করে গেয়েছেন, সেই গানটা, সেই কি গান গাইতেন সেটা একটু আজকে আমাদের সাথে গান। আসলে গুনগুন করে গান, এটা তো গান গাওয়া না, এটা অনেক ভালো গান গায়। ও যদি শুটিং এ না আসতো, গানে গেলে আরো ভালো করতো। রিয়েলি? হ্যাঁ, ও তো আচ্ছা আপা একটা গান শুনি। আমি তো অনেকদিন আসলে গান করতাম না যে তা না। আমি আপনারা দুজন ঠিক করেন, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নিয়ে এসে আপনাদের গান শুনতে শুনতে আমরা চলে যাব। আসলে দর্শক, এই ছিল আমাদের আজকের উই লাভ স্পোর্টস, এবং এটি ভীষণ স্পেশাল একটা প্রোগ্রাম ছিল, যেটি আমার মনে হয় যে আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন, এবং ঠিক আমরা আরো অতিথিকে নিয়ে আপনাদের সামনে ঠিক হাজির হব একই সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন নিউজ 24-এ। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি।